সংসদে সংরক্ষিত নারী আসন রয়েছে 50টি। একে 100 করার প্রস্তাব দিয়েছে সংস্কার কমিশন। তবে এসব আসনে ভোট হবে সরাসরি। সংস্কার কমিশনের সদস্যরা জানান 300 আসনের মধ্যে লটারি করে 100টি নির্ধারণ করা হবে। সেসব আসনের প্রতিযোগিতা করবেন কেবল নারীরাই। পরবর্তী 2 আসনে বাকি 200 আসনে নারীদের ভোট হবে। একে বলা হচ্ছে ঘূর্ণায়মান পদ্ধতি। 72 সংবিধানে 300 আসনে সংসদ নির্বাচনের বিধান করা হয়, আর 10 বছরের জন্য 15টি সংরক্ষিত নারী আসন রাখা হয়। পরবর্তীতে সংরক্ষিত নারী আসন করা হয় 50টি। 300 আসনের সংখ্যানুপাতে আসনগুলো বন্টন করা হয়। দেখা যায় সংরক্ষিত 50 আসনে নারীরা নির্বাচিত হন দলীয় সমঝোতার মাধ্যমে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বলছে, এসব কারণে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা যায়নি। এই নির্বাচনের ফলে দেখা যাচ্ছে যোগ্য নারীরা বা নারী নেতৃত্ব গড়ে ওঠেনি বা ওঠার কোনো সুযোগও ছিল না, যে পদ্ধতিতে আসলে তাদের সিলেকশনটা দেওয়া হতো। তারপরও সংরক্ষিত নারীদের জন্য 100 আসনের সুপারিশ করেছে সংস্কার কমিশন। পর্যায়ক্রমে 3 সংসদ নির্বাচনে 300 আসনে সংরক্ষিত নারীদের ভোট হবে। নারীরা যাতে আসলে প্রকৃত অর্থই নেতা বা নেত্রী হয়ে উঠতে পারে, দলের কর্মী হয়ে উঠতে পারে, সেই রকমভাবে একটা চিন্তা করছি যে এটা আমাদের ভাবনা হচ্ছে ঘূর্ণায়মান পদ্ধতি। পার্লামেন্টে যদি 350 বা 400 যে আসনে থাকুক না কেন, এটাকে কয়েকটা ভাগে ভাগ করে এক একটা পার্লামেন্টে নারীদেরকে দেওয়া। সুতরাং লটের মাধ্যমে হয়তো আমরা নির্বাচন করলাম, কিন্তু ওখানে শুধু নারী প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, পুরুষরা কেউ থাকতে পারবেন না, যাতে করে আমরা পার্লামেন্টে প্রকৃত নারীদেরকে দেখতে পাই এমপি হিসাবে, ওই স্বতন্ত্র সদস্য হিসেবে না। অতীতে দেখা গেছে একজন নারী সংসদীয় আসনে পরাজিত হয়েও সংরক্ষিত আসনে এমপি হয়েছেন। সংস্কার কমিশনের প্রস্তাবে এবার সে সুযোগ থাকছে না। নারীরা মাঠ থেকে উঠে আসুক, রাজনীতি করতে করতে উঠে আসুক, মানে অন্যের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে উঠে আসুক, তাহলে অনেক যোগ্যতা সম্পন্ন নারীদের পাওয়া যাবে। কমিশন বলছে, দলের ইচ্ছায় নয়, জনপ্রিয়তার মাপকাঠিতে নির্বাচিত হবেন সংরক্ষিত নারীরা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। মঙ্গলবার আগারগাঁওয়ে কমিশন ভবনে ইউএনডিপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। এদিকে ইউএনডিপি জানিয়েছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহায়তা দিতে চায় তারা। 2025 সালের শেষ দিকে অথবা 2026 সালের প্রথমার্ধে দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের জাতীয় নির্বাচনে সহায়তা করতে চায় ইউএনডিপি। সেই লক্ষ্যে মঙ্গলবার নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসে সংস্থাটির প্রতিনিধি দল। বেলা 11টায় ইউএনডিপির 5 সদস্যের একটি প্রতিনিধি দল আসে নির্বাচন কমিশন ভবনে। নির্বাচনে তারা কী ধরনের সহায়তা দিতে চায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠক শেষে ইউএনডিপি জানায়, প্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন বিষয়ে সহযোগিতা করতে চায়। আমরা নির্বাচন কমিশনের সাথে সৌজন্য সাক্ষাতে এসেছি। আমাদের কাছে ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা চেয়েছে ইসি। আমরা 10 দিনের মধ্যে কমিশনের সঙ্গে আবারও বসব এবং তখন কমিশনকে পরামর্শ দেব। ভোটের তারিখের বিষয়ে কমিশনের সঙ্গে আমাদের কোনো আলোচনা হয়নি। চলতি বছরের মাঝামাঝিতে সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব। বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের বিষয়ে ইসি সচিব কোনো মন্তব্য করেননি। এই ব্যাপারে আমার কোনো মতামত দেওয়ার সুযোগ নেই। তার কারণ হচ্ছে, যে বিষয় নিয়ে আমি জানি না বা উনি যেটা বলেছেন আপনি জানেন, আপনি একটা বলতে পারবেন। আমাদের প্রস্তুতিটা হচ্ছে, আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় যে উইন্ডোটা দিয়েছেন, সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি। সচিব জানান, ইউএনডিপির সাথে বৈঠকে অর্থনৈতিক সহায়তা বিষয়ে কোনো আলোচনা হয়নি। আমরা সহযোগিতা চেয়েছি, এখন সহযোগিতার শর্তটা কি হবে সেটা পরবর্তীতে দেখা যাবে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যে অরফানেজ ট্রাস্ট মামলায় 10 বছরের সাজা থেকে বিএনপি চেয়ারপারসনের খালাস চেয়ে করা আপিলের রায় আজ 4 দিনের শুনানি শেষে মঙ্গলবার এই দিন নির্ধারণ করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আইনজীবীদের প্রত্যাশা, রাজনৈতিক প্রতিহিংসা এই মামলা থেকে বেগম খালেদা জিয়া সহ অন্য আসামিরাও বেকসুর খালাস পাবেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সবচেয়ে আলোচিত দুই মামলার একটি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা। এই মামলায় হাইকোর্টের দেয়া 10 বছরের সাজা মাথায় নিয়ে 2 বছরের বেশি সময় জেলও খেটেছেন তিনি। অংশ নিতে পারেননি জাতীয় নির্বাচনে। বেগম জিয়া সহ সাজাপ্রাপ্ত 6 আসামির 3 জনের আপিল আবেদনের উপর 4 দিন ধরে শুনানি হয় প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চে। শুনানিতে আইনজীবীরা বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকাই আত্মসাৎ হয়নি। কুয়েতের আমিরের পাঠানো পুরো 2 কোটি 10 লাখ টাকা ব্যাংকেই আছে। কেবল তৎকালীন প্রধানমন্ত্রীর ফান্ড থেকে টাকা ট্রাস্টের জন্য অন্য ফান্ডে ট্রান্সফার হয়েছে। এখানে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে কোনো ধরনের অনিয়ম বা বিশ্বাসভঙ্গ করেননি। এফআইআরই সঠিক ছিল না। এফআইআরের মধ্যে এমন কিছু ত্রুটি ছিল যে জিনিসগুলো যদি আইনগতভাবে বিচার বিশ্লেষণ করা হতো তাহলে বেগম খালেদা জিয়া নিম্ন আদালত থেকেই খালাস পেতেন। আইনজীবীদের দাবি, কোনো অপরাধের প্রমাণ না পেয়ে কেবল অনুমান নির্ভর অভিযোগে খালেদা জিয়া সহ অন্য আসামিদের সাজা দেয়া হয়। জিয়া পরিবারকে নির্বাচন ও রাজনীতি থেকে দূরে রাখতে এমন ফরমায়েশি রায় বলে দাবি আইনজীবীদের। জিয়া পরিবারকে ভিকটিম করার জন্য ম্যালিশিয়াসলি এই মামলাটা দায়ের করা হয়েছিল। মামলা দায়ের করা হয়েছিল আউট অফ পলিটিক্যাল গ্রাজ, ব্যক্তিগত জিঘাংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা দায়ের করা হয়েছিল। শেখ হাসিনা সরকার পতনের পরদিনই 6 আগস্ট বেগম খালেদা জিয়াকে 2 মামলার সাজা থেকে রাষ্ট্রপতি মওকুফ করলেও নিজেকে নির্দোষ প্রমাণ করতে আইনি লড়াইয়ে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র আইনের মামলা থেকেও এবার খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 5 জন। 17 বছরের কারাবাস শেষে এখন কেবল তার মুক্তির অপেক্ষায় স্বজনরা। মঙ্গলবার হাইকোর্টে দেওয়া এই রায়ে উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সহ 5 জনের যাবজ্জীবন সাজা থেকে কমিয়ে বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের এলাকা নেত্রকোনা থেকে আসা বিএনপির নেতাকর্মী ও স্বজনদের পদচারণা আর স্লোগানে মুখর হাইকোর্ট চত্বর। 17 বছর ধরে জেলে থাকা তাদের নেতা 10 ট্রাক অস্ত্রের দ্বিতীয় মামলা থেকেও খালাস পেয়েছেন। এই খবরে বাঁধভাঙা উল্লাস। এখন কেবল অপেক্ষা, কখন হাইকোর্টের লিখিত রায় কেরানীগঞ্জ কারাগারে পৌঁছাবে, কখন বের হবেন লুৎফুজ্জামান বাবর। কারাগার থেকে এটা আমরা বলতে পারি না। আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষ চলে আসবে, দল বল নির্বিশেষে। এই দলের জন্য উনি যে শ্রমটা দিয়েছে, আমার মনে হয় না যে এরকম শ্রম এরকম নিঃস্বার্থভাবে কষ্ট আর কেউ করতে পারবে। 2004 সালের এপ্রিলে চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র আটকের ঘটনায় 2টি মামলা হয়। অস্ত্র চোরাচালান মামলায় চট্টগ্রামের আদালতের দেয়া 14 জনের ফাঁসির ডেথ রেফারেন্সের শুনানি শেষে গত 18 ডিসেম্বর বাবর সহ 7 জনকে খালাস দেয় হাইকোর্ট। এছাড়া অস্ত্র আইনের মামলায় চট্টগ্রামের আদালতের দেয়া 14 জনের যাবজ্জীবনের দণ্ডের আপিল শুনানি শেষে মঙ্গলবার বাবর সহ 5 জনকে খালাস দিয়ে রায় দিল হাইকোর্টের একই বেঞ্চ। খালাস পেয়েছেন জনাব লুৎফুজ্জামান বাবর, জনাব মহসিন তালুকদার, জনাব একেএম এনামুল হক এবং জনাব রাজ্জাকুল হায়দার এবং জনাব নুরুল আমিন। আর এই মামলায় বাকি 5 জনের পরেশ বড়ুয়া, যার সাজা ছিল যাবজ্জীবন, এটি কমে 14 বছর হয়েছে। অস্ত্র আটকের এই একটি ঘটনায় যেভাবে 2টি মামলা হয়েছে এবং একই সাক্ষী নিয়ে একই সাথে চট্টগ্রামের আদালতে বিচার করে সাজা দেওয়া হয়েছে, তা নিয়ে হাইকোর্টে আইনি প্রশ্ন তোলেন আসামিপক্ষের আইনজীবীরা। আমাদের হাইকোর্টের ডিসিশন, পাকিস্তান সুপ্রিম কোর্টের ডিসিশন, ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের ডিসিশন আমরা দেখিয়ে বললাম যে এটা কোনো অবস্থাতেই এটা আইনে অ্যাডমিসেবল না, এটা আইন অনুযায়ী হয়নি। কারণ হলো, যদি 2টা মামলা হয়ে থাকে তাহলে 2টা মামলায় আলাদা আলাদা সাক্ষী হবে। এক সাক্ষী হতে পারে বা তারা 2 কেসে সাক্ষী দেবে। মারা যাওয়ার কারণে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক আব্দুর রহিম সহ 4 জনের আপিলের পরিসমাপ্তি ঘোষণা করা হয় এই রায়ে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি বছরের জুলাইয়ের মধ্যে জাতীয় নির্বাচন করা সম্ভব মন্তব্য করে অন্তর্বর্তী সরকারকে এর মধ্যে নির্বাচন আয়োজনের জন্য আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আহ্বান জানান।
সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের বিষয়ে মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। সেখানে দলটির মহাসচিব বলেন, বিএনপি মনে করে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের আয়োজন করার প্রয়োজন নেই। এর ফলে জাতীয় নির্বাচনের আরও দেরি হবে। এটা জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের পুরো জাতির হচ্ছে আপনার এই জাতীয় সংসদ নির্বাচনের উপরে, এবং ক্রাইসিসটা ওই জায়গাতেই। গত 3টা নির্বাচন হতে পারেনি এবং মানুষ সেই জন্যই তারা নির্বাচনের মধ্য দিয়েই যে গণতন্ত্রের উত্তরণের যে পথ সেটাকে তারা সুগম করতে চায়। জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের মাঝামাঝিতে করা সম্ভব উল্লেখ করে দ্রুত নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। এই বছরই মাঝামাঝি সময় অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব, এবং আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর ভ্যাট, ট্যাক্স এবং গ্যাসের দাম বাড়ানোর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, এর ফলে জনদুর্ভোগ বাড়বে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 মাসেও শৃঙ্খলা ফেরেনি জনপ্রশাসনে। পদোন্নতি, চুক্তিভিত্তিক নিয়োগ, দাবি দেওয়া থমকে আছে প্রশাসনের কার্যক্রম। বিশেষজ্ঞরা বলছেন, স্বৈরাচার সরকারের সময় যারা অনিয়মে জড়িত ছিলেন তারাই প্রশাসনকে অস্থিতিশীল করতে চাইছেন। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট হাসিনা সরকারের পতন হয়। 3 দিন পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এরপর থেকেই প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে নানা সংকট। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সচিবালয়ের ভেতর বাইরে সমাবেশ, বিক্ষোভ অনেকটাই নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে সংস্কার কমিশনের সুপারিশকে কেন্দ্র করে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনের অনেকের মাঝে সরকারকে সহযোগিতা না করার মানসিকতা রয়েছে। স্বৈরাচার সরকারের প্রশাসনের যারা অনিয়মে জড়িত ছিল তাদের অনেকেই অস্থিতিশীল অবস্থা তৈরির চেষ্টা করছেন। এই প্রশাসনিক গতিশীলতা একটা দেশের উন্নয়নের জন্য বা একটা দেশের বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে তাদের নিজস্ব একটা শক্তিশালী ভূমিকা রাখা দরকার। সরকারি অফিসে কাজের গতি কম থাকায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এই অবস্থা উত্তরণে দ্রুততম সময়ের মধ্যে প্রশাসনের শৃঙ্খলা ফেরানোর আহ্বান সংশ্লিষ্টদের। এমন পরিস্থিতিতেও প্রশাসনে গতি আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। মেধাভিত্তিক যে ছাত্র জনতার যে আন্দোলন, সেটার যে ভিত্তি মেধাভিত্তিক এবং নিয়মতান্ত্রিক পদায়ন এবং পদোন্নতি, এই প্রক্রিয়ার মধ্যে আমরা এই প্রশাসনকে গতিশীল করার চেষ্টা করছি। এদিকে প্রশাসনকে অস্থিতিশীল করতে কোনো চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। আপনি অবজারভেশনগুলো দেন, আপনাকে কেউ মানা করছে না, কিন্তু যখনই আপনি ষড়যন্ত্রের কথা বলবেন, যখনই আপনি জল ঘোলা করার কথা বলবেন, এইটা এই গভর্নমেন্ট বরদাস্ত করবে না। জনপ্রশাসন সংস্কার নিয়ে মতামত থাকলে শান্তিপূর্ণভাবে জানানোর সুযোগও রেখেছে অন্তর্বর্তী সরকার। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফ্যাসিবাদের পক্ষে যেসব কলম লিখবে সেসব কলম ভেঙে দেওয়া হবে। যেসব গণমাধ্যম ফ্যাসিবাদকে সমর্থন করবে সেসব গণমাধ্যমের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কঠোর কর্মসূচি পালন করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সকালে নারায়ণগঞ্জে চাষড়া কেন্দ্রীয় শহীদ মিনারে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভায় এ কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় গণহত্যার সাথে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। জুলাই ঘোষণাপত্রের পক্ষে মানুষকে সমর্থন দেওয়ার আহ্বান জানান তারা।
বিগত কয়েক মাস ধরে ফুটপাত দখল ও চাঁদাবাজি পরিমাণ বেড়েছে নারায়ণগঞ্জ শহরে। বিভিন্ন সময় প্রশাসন নানা রকম উদ্যোগ নিলেও তা কাজে আসেনি। শহরে যানজটের আরও একটি বড় কারণ ফুটপাত দখল। নগরবাসীর দাবি, ফুটপাত বেদখলের কারণে চলাচলে তৈরি হচ্ছে সমস্যা। এই নিয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, পুরো দেশেই কিন্তু পরিস্থিতি এরকম, চাঁদাবাজি এবং ফুটপাত দখল হচ্ছে। নারায়ণগঞ্জ তো একদম জনবহুল এবং ব্যবসায়িক এলাকা, এখানে পরিস্থিতি কেমন এবং চাঁদাবাজদের ধরার জন্য পুলিশ প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা? দেখুন, নারায়ণগঞ্জ শহরের যেই বড় সমস্যাগুলি আছে এর মধ্যে কিন্তু একটা হচ্ছে ফুটপাত দখল। অর্থাৎ নগরবাসী এই নারায়ণগঞ্জ শহরের যেই প্রধান সড়কটি আছে বঙ্গবন্ধু সড়কের, এই সড়কের ফুটপাতে মানুষ স্বাচ্ছন্দ্যভাবে তারা চলাফেরা করতে পারে না। বিগত সময়ে কিন্তু এই নিয়ে নানা রকম উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকেও, এবং হকারদেরও কিন্তু জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন তাদের পুনর্বাসন করার জন্য মার্কেট করে তাদেরকে সেখানে পুনর্বাসিত করেছিল, তাদেরকে দোকানপাট বরাদ্দ দিয়ে। তারপরেও কিন্তু সেই একই অবস্থা চলতে, নারায়ণগঞ্জ শহরের এই ফুটপাত দখল করে তাদের ব্যবসা চালাতে হবে হকারদের, এবং একটি শ্রেণী কিন্তু এখান থেকে ব্যাপক পরিমাণ চাঁদাবাজি করছে। বিগত সময়ে অভিযোগ ছিল পুলিশের বিরুদ্ধে তারা এই চাঁদাবাজির সাথে তারা যুক্ত ছিল, এবং গত 5 বছর যাবৎ যেই প্রেক্ষাপটটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে বিগত সময় যেই পরিমাণ দোকান ছিল শহরের ফুটপাতগুলিতে, এটা এখন প্রায় দ্বিগুণ হয়ে গেছে। অর্থাৎ যেই জায়গাগুলি খালি ছিল সেখানেও কিন্তু আরো দোকানপাট বেড়েছে। তো এতে করে কিন্তু এই নগরবাসীর পুরো শহরে চলাচলের তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, শুধু ফুটপাতের অংশটুকুই তারা দখল করেনি, পাশাপাশি কিন্তু প্রধান যে সড়কটি ফুটপাতের পাশে ভ্যান গাড়িতে তারা দোকান লাগাচ্ছেন। এই কারণে কিন্তু রাস্তাটাও প্রসারিত, রাস্তাটাও কিন্তু সরু হয়ে যাচ্ছে। পাশাপাশি নানা কারণে পথচারীরা বাধ্য হয়ে সড়ক দিয়ে হাঁটতে হচ্ছে, এবং সেটা দুর্ঘটনার ঝুঁকি নিয়ে তারা অনেক ক্ষেত্রে তারা রাস্তা দিয়ে হাঁটে, এবং সব মিলিয়ে কিন্তু জনদুর্ভোগ চরমে উঠেছে। এই ক্ষেত্রে প্রশাসনের আমরা তেমন কোনো উদ্যোগ এখনো লক্ষ্য করিনি, যদিও তারা মাঝে মধ্যে তাদের আইনশৃঙ্খলা বাহিনী বা অন্য প্রটোকলের জন্য তারা কিছু সময় সড়ক ফুটপাতের জায়গাগুলি রাস্তা তারা সেখানে অভিযান করলো, কিন্তু তুলনামূলকভাবে যেই পরিমাণ অভিযানের দরকার ছিল এই শহরকে ফুটপাত মুক্ত করার জন্য, মানুষের দুর্ভোগ কমানোর জন্য, সেই পরিমাণ কিন্তু কোনো অভিযান আমরা এখনো লক্ষ্য করিনি গত 5 মাসে। এবং এই ক্ষেত্রে কিন্তু নারায়ণগঞ্জবাসীর, আমরা নাগরিক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ যারা আছে এবং নারায়ণগঞ্জের সুশীল প্রতিনিধি যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু এই বিষয়টি জানিয়েছেন যে আসলে মানুষের যে ছোট্ট একটি শহর নারায়ণগঞ্জ শহরের এই বঙ্গবন্ধু সড়কে, সেখানে একেবারে নিতাইগঞ্জ থেকে চাষারা পর্যন্ত মানুষ যেন স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পারে, সুন্দর একটি পরিবেশ থাকে, এই বিষয়ে যেন প্রশাসন তারা সেই পদক্ষেপ নেয় এবং পুরো শহরটা যেন একটা শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনে, এমনটাই কিন্তু তারা দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের ফুটপাতের পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। ফুটপাত দখল ও চাঁদাবাজির পরিমাণ বেড়েছে নারায়ণগঞ্জ, এবং সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। নানা জটিলতা এখনো শেষ হয়নি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ণাঙ্গ ক্যান্সার ইউনিট স্থাপন। রোগীর চাপ বাড়লেও সবাইকে দেওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত সেবা। এ অবস্থায় ভোগান্তিতে পড়েছে ক্যান্সার আক্রান্ত রোগীরা। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, আগামী জুনের মধ্যেই বুঝিয়ে দেওয়া হবে ইউনিটটি। তবে কাজের গতি নিয়ে সন্দিহান হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসা নিতে আসা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগ থেকে প্রতিদিনই ফিরে যেতে হয় অনেক রোগীকে। এমন বাস্তবতায় 180 শয্যার ক্যান্সার ইউনিট স্থাপনের উদ্যোগ নেয় সরকার। অনুমোদনের পর তা বাস্তবায়নের দায়িত্ব পায় গণপূর্ত বিভাগ। ব্যয় ধরা হয় 2388 কোটি 30 লাখ টাকা। 2019 সালের জুলাই থেকে 2022 সালের জুনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও নানা জটিলতায় কাজ শুরু হয় 2021 সালের জুনে। চলতি জুনেই তা শেষ করার দাবি সংশ্লিষ্ট দপ্তরের। প্রজেক্টটা 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত ছিল, কিন্তু সব কিছু বুঝে পেয়ে আমরা ওয়ার্ক অর্ডার দিয়েছি আসলে 2021 সালের জুন মাসে। তো সেই কারণে এটা প্রজেক্টের মেয়াদ আসলে আমাদের কিছুটা বৃদ্ধি করা লাগছে। আমরা 2025 জুন পর্যন্ত কাজটা হবে এই হিসাবে এগিয়ে যাচ্ছি। দৈনিক আউটডোর ও ইনডোর মিলিয়ে 2 শতাধিক রোগীকে দেয়া হচ্ছে ক্যান্সারের চিকিৎসা। সীমিতভাবে প্রতিদিন 25 জনকে কেমো ও 110 জনকে দেয়া হচ্ছে রেডিওথেরাপি। ইউনিটটি চালু হলে আরও বেশি রোগীকে সেবা দেওয়া সম্ভব বলছেন চিকিৎসকরা। যদি আমরা
নতুন দুটোটা ব্র্যাকি এবং টেলিথেরাপি দুটো আইসোটোপ নতুন ইনস্টল করতে পারি, তাহলে আমরা অল্প সময়ের মধ্যে পেশেন্টের উপকার হয় এভাবে ট্রিটমেন্ট দিতে পারবো। সুতরাং তাহলে আমাদের দুটো জিনিস এই মুহূর্তে দরকার, মেশিন আছে, দুটো আইসোটোপ দরকার, কোবাল্ট-60 টেলিথেরাপির জন্য ব্র্যাকিথেরাপির জন্য। আগামী জুনে ইউনিটটি বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও এখনও বাকি অনেক কাজ, ফলে তা চালু নিয়ে সন্দিহান হাসপাতাল কর্তৃপক্ষ। প্রকল্পের মেয়াদ প্রথমে ধরা হয়েছিল 3 বছর এবং এটা পর্যায়ক্রমে ওরা আস্তে আস্তে বাড়াচ্ছে। এখন এটা বলা হয়েছে 2025 জুন পর্যন্ত। আমার মনে হয় না এটা 2025 জুন পর্যন্ত এটা হবে, এটা আরও 6 মাস আর আরও 1 বছর লাগার সম্ভাবনা রয়েছে। 17 তলা ভবনের 2য় থেকে 7ম তলা পর্যন্ত নির্ধারিত রাখা হয়েছে 180 শয্যার ক্যান্সার ইউনিটের জন্য। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চলতি জানুয়ারি মাসে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা, সারা দেশেই কমছে শীতের প্রকোপ। আবহাওয়া ও জলবায়ু গবেষকরা বলছেন গত বছরের মতো এই বছরও তাপমাত্রা তীব্র আকার ধারণ করতে পারে। ফেব্রুয়ারি থেকেই দাবদাহের কবলে পড়তে পারে দেশ। জানুয়ারিকে বলা হয় বছরের সবচেয়ে শীতল মাস, অথচ এখন দুপুরে রাজধানীর তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠছে। শীতল এই মাসে দিনে গড় তাপমাত্রা থাকার কথা 25 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে জানুয়ারিতে গড়ে 3টি মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কথা থাকলেও এ মৌসুমে এখন পর্যন্ত 2টি মৃদু শৈত্যপ্রবাহ হয়েছে। দিনের তাপমাত্রায় দেখা দিয়েছে ব্যাপক তারতম্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব দৃশ্যমান। প্রতি মাসে আমরা দেখি স্বাভাবিক অপেক্ষা প্রায় 0.5 ডিগ্রি বা 0.6 ডিগ্রি এর কাছাকাছি বেশি থাকে। জানুয়ারি মাসে এবছর একটা ব্যতিক্রম মনে আছে এবং এটা আসলে অস্বাভাবিক। সামনের বছরগুলোতে আমাদেরকে আসলে আরও দেখতে হবে যে আসলে এর পরিবর্তনটা বা বিবর্তনটা কীরকম হয়। গেল বছর ফেব্রুয়ারিতে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ওঠে। মার্চ জুড়েই ছিল তাপদাহের আঁচ, আর জুলাই মাসে একটানা ছিল তাপপ্রবাহ। আবহাওয়ার এমন আচরণ এবছরেও থাকার আশঙ্কা করছেন গবেষকেরা। বাসাবাড়ি ও যানবাহনে এসির অতিরিক্ত ব্যবহার এবং বনভূমি ও জলাধার কমে যাওয়ায় আবহাওয়ার এমন বৈরী আচরণ। হাওর বাওর নদ নদী জলাশয়গুলি ছিল, আমরা এগুলি অনেকটাই ধ্বংস করে ফেলছি। এসি ডিপেন্ডেন্ট হয়ে গেলে আপনার এনার্জি ক্রাইসিস তৈরি হবে, সাথে তৈরি হবে আপনি বা আশেপাশের পরিবেশকে আপনি উত্তপ্ত করে তুলছেন। এসি ডিপেন্ডেন্ট না হয়ে ন্যাচারাল ডিপেন্ডেন্ট হওয়া যায় কিনা সেই দিকে খেয়াল রাখাটা বোধহয় জরুরি, যেহেতু গ্লোবাল ক্লাইমেট চেঞ্জকে আমরা কন্ট্রোল করতে পারছি না, কেউই পারছে না। কিন্তু আমরা লোকাল ক্লাইমেট চেঞ্জ, আমাদের যে ক্লাইমেট চেঞ্জ আমরা নিজেরা যেটা করছি সেটাকে কিন্তু কন্ট্রোল করা সম্ভব যদি আমরা প্ল্যান করে আগাই। 2024 সালে ইতিহাসে সবচেয়ে উষ্ণতম দিন ছিল 22 জুলাই। এই সময় বিশ্বের গড় তাপমাত্রা বেড়েছে 1.6 ডিগ্রি সেলসিয়াস। অথচ প্যারিস চুক্তি অনুযায়ী 2025 সালের মধ্যে বিশ্বের গড় তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার প্রতিশ্রুতি দেয় বিশ্ব নেতারা। বাস্তব চিত্র ঠিক তার উল্টো। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাত্র 4 বছরে বিশ্ব ঐতিহ্য টাঙ্গুয়ার হাওরে পরিযায়ী পাখির সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। ফাঁদ পেতে ও দেশীয় যন্ত্র দিয়ে অবাধে শিকার করায় প্রতি বছর কমছে পাখির আনাগোনা। স্থানীয়রা বলছেন শীত মৌসুমে তৎপরতা বেড়ে যায় শিকারীদের। শীত এলেই সাইবেরিয়া, মঙ্গোলিয়া, চীন সহ বিভিন্ন দেশ থেকে পরিযায়ী পাখি আসে টাঙ্গুয়ার হাওরে। তবে দিন দিন আশঙ্কাজনক হারে কমছে হাওরে পাখির আনাগোনা। শিকারীদের দৌরাত্বের কারণে পাখি কমছে এলাকায়। হাওরে ফাঁদ পেতে ও দেশীয় যন্ত্র দিয়ে অবাধে শিকার করা হচ্ছে পাখি। এমনকি পাখি শিকারের ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে সামাজিক মাধ্যমেও। অসাধু কিছু পাখি শিকারী আছে, তারা রাতের আধারে পাওয়ারি টর্চ লাইট দিয়ে, স্থানীয় ভাষা কয় কুসা দিয়ে পাখিগুলো মারে। আগে যে এগুলো পাখি আসতো, এগুলো কোনো পাখি আসে না আমাদের হাওরে। বাংলাদেশ বার্ডস ক্লাবের তথ্য বলছে 2020 সালে পাখির সংখ্যা ছিল 51,000, 2021-এ দাঁড়ায় 27,000-এ, 2023 ও 24 সালে 50,000 পাখি মিলেছে এখানে। বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে পাখি শিকার করছে, শিকারীরা শিকার করছে অবাধে। এখানে প্রশাসন দেখেও না দেখার জন্য বান করছে। প্রশাসনের কর্মকর্তারা বলছেন পাখি শিকার রোধে তদারকি বাড়ানো হয়েছে। এরই মধ্যে শাস্তির আওতায় আনা হয়েছে কয়েকজনকে। আমরা প্রশাসন থেকে কিন্তু যথেষ্ট সচেতন আছি। আর ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে আমরা 2 জন পাখি শিকারীকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। যারা এরকম পাখি শিকার করবে তাদেরকে অবশ্যই
আমরা আইনের আওতায় নিয়ে আসব। টাঙ্গুয়ার হাওরের ঐতিহ্য ফিরিয়ে আনতে স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি দায়িত্বশীলদের কঠোর নজরদারির দাবি পরিবেশবিদদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, প্রশাসন তো বলছেন যে তারা সচেতন আছেন, কিন্তু স্থানীয় জনতাদের মধ্যে এই বিষয়ে সচেতনতা কেমন এবং তারা এই বিষয়ে কতটুকু জানে সেটা কি আপনি জানেন? দেখুন, আপনাকে একটু প্রথমে বলি, টাঙ্গুয়ার হাওর দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট, অর্থাৎ সুন্দরবনের পরেই কিন্তু টাঙ্গুয়ার হাওর। কিন্তু টাঙ্গুয়ার হাওর আসলে রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে, যার ফলে শুধু পাখি নয়, সব যে অন্যান্য যে আরও জলজ উদ্ভিদ বা গাছ রয়েছে সেসব জিনিস কিন্তু রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। আর এই ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে শুরু করে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ পর্যন্ত টাঙ্গুয়ার হাওরে পরিযায়ী পাখি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসে। আর প্রতি বছরই আমরা দেখি এই সব পাখি নিধন অর্থাৎ পাখি শিকার কিন্তু বেড়েই চলেছে। আর প্রশাসনের পক্ষ থেকে সবসময় যেটা বলা হয় যে ব্যবস্থা নেওয়া হবে, তাদের অভিযান চালিয়ে পাখি শিকারীদেরকে ধরা হবে, এটা আসলে প্রতি বছরে এমন একটি কথা বলা হয়, কিন্তু আসলে দু একজন পাখি শিকারীকে ধরলো, কিন্তু যে টাঙ্গুয়ার হাওরের যে রক্ষণাবেক্ষণ সেভাবে কিন্তু আমরা দেখে আসছি হচ্ছে না। যার ফলে আমরা প্রতিবেদন আপনি নিশ্চয়ই দেখেছেন, গত 5 বছরের যে পরিসংখ্যান পাখি শুমারি থেকে এসেছে, পর্যায়ে প্রতি বছরেই কিন্তু দেখছি আমরা পাখির সংখ্যা কিন্তু কমছে। এই বছরও যদিও এখন পর্যন্ত পাখি শুমারি শুরু হয়নি, অথবা এই চলতি মাস নাগাদেই পাখি শুমারি হবে, তখন হয়তো বা আমরা এই মাসের খবরও জানতে পারবো যে কি পরিমাণ পাখি এই বছর এসেছে। তবে আমরা যেটা দেখছি, পাখি অন্যান্য বছরের তুলনায় অর্থাৎ গত বছরের তুলনায় এবার কিন্তু পাখি অনেকটাই কমে গেছে। আর পাখি শিকারীদের বিষয়ে আসলে জনসচেতনতামূলক কার্যক্রম বিভিন্ন স্থানীয় যে স্বেচ্ছাসেবী সংগঠন তারা করছে, কিন্তু আসলে তাদেরকে কোনোভাবেই কিন্তু থামানো যাচ্ছে না। যারা পাখি শিকার করছে তারা নতুন নতুন কৌশল অবলম্বন করছে, যার প্রযুক্তিও কিন্তু ব্যবহার করছে পাখি শিকার ক্ষেত্রে। তো এইসব পাখি শিকার এবং বিশেষ করে যে পাখির যে অভয়াশ্রম, যেখানে পাখিরা আশ্রয় নেয়, যে গাছ রয়েছে হিজল করস গাছ, সেই সব গাছও কিন্তু কেটে নেওয়া হচ্ছে। এটাও কিন্তু আরেকটি অন্যতম একটি কারণ। অন্যদিকে হিজল করস ছাড়াও যে পানিতে যে জল খাগড়া রয়েছে সেই সব কিন্তু একেবারেই বলা যায় মানে নাই হয়ে যাচ্ছে টাঙ্গুয়ার হাওর থেকে। এই সব হচ্ছে পাখির অভয়াশ্রম। এই অভয়াশ্রমকে যদি সুষ্ঠুভাবে এখনই রক্ষণাবেক্ষণ করা না হয়, তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে অর্থাৎ আগামী বছর বা এর 5 বছর পরে টাঙ্গুয়ার হাওরের যে জীববৈচিত্র্য সে কোনোদিনই থাকবে না, এমনটাই ধারণা করছেন পরিবেশবিদরা। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়ার সাথে। তিনি আমাকে জানিয়েছেন তারা টাঙ্গুয়ার হাওরকে রক্ষণাবেক্ষণের জন্য সকল প্রকার যে কার্যক্রম সেগুলো নেওয়া হবে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের পরিযায়ী পাখি নিয়ে সর্বশেষ খবর। সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাকির হোসেন। শেরপুরে মানুষ ও হাতির দ্বন্দ্ব দীর্ঘদিনের। এই দ্বন্দ্ব বন্ধে 2.25 কোটি টাকার সোলার ফেসিং প্রকল্প বাস্তবায়ন করা হলেও বন বিভাগের অনিয়ম ও লুটপাটে ধ্বংসের পথে প্রকল্পের বিভিন্ন অবকাঠামো। শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার বিশাল গারো পাহাড়ের এলাকা জুড়েই আদিকাল থেকেই হাতির বিচরণ। কালের বিবর্তনে হাতি চলাচলের জায়গায় গড়ে ওঠে মানব বসতি। স্বভাবগত কারণে আগের চেনা রাস্তা খুঁজতে এবং খাবারের সন্ধানে হাতিগুলো চলে আসছে লোকালয়ে। আর এখান থেকেই শুরু মানুষ হাতির দ্বন্দ্ব। মানুষ আর হাতির এই দ্বন্দ্বে গত 10 বছরে 35 জন মানুষের সাথে 30টি হাতিও মারা গেছে। ক্ষতি হয়েছে বসতবাড়ি, ফসলের ক্ষেত ও গাছপালার। লোকালয়ে হাতি প্রবেশ বন্ধে 2017 সালে 1,25 লাখ টাকা ব্যয়ে 11 কিলোমিটার এবং পরের বছর 90 লাখ টাকা ব্যয়ে 10 কিলোমিটার সোলার ফেন্সিং স্থাপন করে বন বিভাগ। নিম্নমানের কাজ ও রক্ষণাবেক্ষণের অভাবে প্রকল্পে এখন দৃশ্যমান কয়েকটি খুঁটি ও ছেঁড়া জিআই তার। বন বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে কোটি টাকা লোপাটের অভিযোগ স্থানীয়দের। সরকারি টাকা দিছে, যা দেয়ার দিছে
কাজ ঠিকভাবে করার জন্য দিয়েছে, কিন্তু তারা মাইরা নিয়ে গেছে, কাজটা ঠিকভাবে করেনি। যে টাকা বাজেট ছিল সেই টাকার কাজ করে নাই, না করার কারণে সোলার ফেন্সি তার খুব দ্রুত নষ্ট হয়ে গেছে, যেটা আমাদের কোনো কাজে আসেনি। মানে যারা ফরেস্টার ডিপার্টমেন্টরা ডিফু রেঞ্জাররা আত্মসাৎ করলো, আত্মসাৎ করে এই অবস্থা ফেন্সিং তার বুকাস দিয়া 3 লক্ষ 4 লক্ষ করে মায়ের দিয়ে খেলো। রক্ষণাবেক্ষণের অভাবে বন্ধ হবার পথে প্রকল্পটি, জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তা। এটা যে সময় তৈরি করা হয়েছিল তখন তো আমি ছিলাম না, তখন কিভাবে হয়েছিল, কেমন হয়েছিল এটা আমার ব্যক্তিগতভাবে আমি জানি না, কিন্তু মনে হয় যে মোটামুটি ওই প্রকল্প এটা তো টেন্ডারের মাধ্যমে হয়েছে, আমাদের কোনো এখতিয়ার নাই, আমাদের একমাত্র এখতিয়ার দেখাশোনার দায়িত্ব। প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা তৎকালীন রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম 5 আগস্টের পর থেকে পলাতক বলে জানায় বন বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারিকেল জিঞ্জিরা হিসেবে পরিচিত দেশের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে গত 2 বছর ধরে গাছে নারিকেল নেই। গাছের পাতায় অজানা সাদা পাউডার সদৃশ্য জীবাণু আক্রমণে শূন্যের কোটায় নেমে এসেছে ফলন, মারা যাচ্ছে অনেক গাছও। এতে বন্ধ হবার পথে বাসিন্দাদের আয়ের অন্যতম উৎস। সেন্ট মার্টিন দ্বীপে 2 যুগের বেশি সময় ধরে ডাব বিক্রি করছেন আব্দুল জব্বার। এক সময় দিনে 5 শতাধিক ডাব বিক্রি করতেন তিনি। তবে ডাবের সংকটে কমে গেছে বেচা বিক্রি। শতাধিক ডাব বিক্রেতা ব্যবসা ছেড়ে বেছে নিয়েছেন অন্য পেশা। ডাব নষ্ট হয়ে যায়, এর জন্য আগের তো 50টা 60টা, এখন গাছের বেড়া হয়ে গেছে। সাদা পাউডার সদৃশ্য এক ধরনের জীবাণু আক্রমণ করেছে নারিকেল গাছের পাতায়, যা ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে প্রবাল দ্বীপের এক গাছ থেকে আরেক গাছে। ফলে গাছগুলো হয়ে পড়েছে রোগাক্রান্ত, মারা গেছে অনেক গাছও। আবহাওয়ার পরিবর্তনের কারণে গাছে, নারিকেল গাছে কিংবা অন্যান্য গাছে যে ফল দেয়, সেসব গাছে হয়তো একটা রোগে আক্রান্ত হয়েছে। গাছের উপর একটা পোকা আসছিল, ওই পোকা গাছের মাথা থেকে শুরু করে যেখান থেকে ডাবগুলো বের হবে সেগুলো খেয়ে ফেলার কারণে এই ডাবগুলো হচ্ছে না। নারিকেল গাছের পাতা সাদা হওয়ার কারণ এখনো নির্ণয় করতে না পারলেও ফলন না হওয়ায় কয়েকটি কারণ চিহ্নিত করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কোন উপাদানটার বেশি ঘাটতি হয়েছে যার করে হঠাৎ করে বন্ধ হয়েছে, যদি আমরা মাটি টেস্ট করতে পারি করে এবং আইডেন্টিফাই করা সম্ভব। তো আমার প্রাথমিকভাবে মনে হচ্ছে যে নারকেল গাছে হচ্ছে পটাশ সারের প্রচুর প্রয়োজন হয়। তা এমন হতে পারে যে ওই এলাকায় পটাশ সারের কোনো ঘাটতি থাকতে পারে। কক্সবাজার জেলায় 688 হেক্টর জমিতে নারিকেল গাছের বাগান রয়েছে। এসব বাগান থেকে বছরে 12,921 মেট্রিক টন নারিকেল পাওয়া যায়। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। আর এই ছিল এখনকার সংবাদে ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।